নমস্কার। আমি মেরুন জেলা থেকে দীপিকা রানী। ১ম এ আমরা মানুষ। দ্বিতীয়ত আমরা হতদরিদ্র একটি হরিজন সম্প্রদায়। যে আমাদের সম্প্রদায় গঠন হয়েছে ৮ গোষ্ঠীর। ৮ গোষ্ঠীর এক সংগঠন। হুম? আমরা তো মূলত মানে রাস্তা, শহর থেকে গ্রাম, গ্রাম থেকে রাস্তা, রাস্তা থেকে বাজার। এগুলো মানুষের বসবাস উপযোগী করে তুলি আমরা হরিজন। তো হরিজনের উৎপত্তি এই দিক থেকেই হয়েছে যে আমরা রাস্তাঘাট সবকিছু পরিষ্কার করি। কিন্তু তারপরও আমাদের মানে মানুষ চিনে না যে আমরা কারা। তো হরিজন যে জনগোষ্ঠী আছে তাদের মধ্যে আমরা অনেক দরিদ্র এবং সিটি কর্পোরেশন ঢাকা সিটি কর্পোরেশনের যারা চাকরি করে এখন আসছে। কিন্তু আমরা বিগত ৪০০ বছর ধরে আমরা এই বাংলাদেশে বসবাস করছি। আমাদের পূর্বজরা। আমরা এখানে চাকরি করি। সিটি কর্পোরেশনে অনেক চাকরি করে বা অনেকেই করে না। শত বাধা পাড়িয়ে আমাদের ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করেছে। কিন্তু এখন পর্যন্ত অনেকই জায়গায় কাজ করতেছে। কিন্তু যখন আমাদের পরিচয় পায় যে আমরা মিরন জেলা হরিজন কলোনিতে থাকি, তখন আমাদেরকে সুইপারের চাকরি, ক্লিনারের চাকরি এইগুলো করতে হয়। তো আমাদের এইটাই পরিচয় আমরা হরিজন। আর হরিজন বলতে আমরা মোট সারা বাংলাদেশে আমরা ১৮ লক্ষ হরিজন বসবাস করি। জনগোষ্ঠীর যে ৮ সংগঠনের যেমন হচ্ছে হেলা, ডুমার, হেলা, ডুমার, আ লালবেগী, লালবেগী, ভাস্কর, রোদ, হাড়ি, হ্যাঁ? বাল্মীকি, আ মাঘোয়া, মাঘোয়াও একটা অ্যা জাতির মানে গোষ্ঠী। আর এই ৮ টি মিলে আমাদের একটা সংগঠন গঠন করা হয়। মানে জনগোষ্ঠীর সংগঠন। যে আমরা একটা সংগঠন তৈরি করে আমাদের মানে একটা পরিচালনা করা হয় একটি সমাজকে, সামাজিকভাবে। হরিজন সম্প্রদায় আর দলিত সম্প্রদায়। এটার পার্থক্য হলো যে হরিজন সম্প্রদায়ের মধ্যে আমাদের হিন্দু অ অবিলম্বন করা হয়, যারা আমরা মূর্তি পূজা করি এবং আমরা অনেক নিম্ন শ্রেণীর মানুষ। হরিজন বলতে যারা মেথর, সুইপার তারা হলো হরিজন। আর দলিত সম্প্রদায় হলো যে নানা ধরনের হে হে হতদরিদ্র যে যেখানে মানে মুসলিম মুসলিমরা আছে যেমনি রিস্কাওয়ালা, হ্যাঁ? আ যারা মাঝি আ এবং যারা মোচি তাদেরকে নিয়ে মানে একটা দলিত সম্প্রদায়। আর আমাদের হলো যে আমরা মেথর জাতি সুপার। যার কারণে আমাদেরকে হরিজন ডাকা হয়। হরিজন আ মানে শব্দটা কোথা থেকে আসছে? তো সেটা আমি আমার এ আমি শুনেছি আমাদের যে মা-বাবা বলেছিল যে হরিজন মহাত্মা গান্ধী ভারতবর্ষে মহাত্মা গান্ধী যখন মানুষ আমাদেরকে দেখে ঘৃণা করতেছিল, তখন মহাত্মা গান্ধী আমাদেরকে এই টেক দিয়েছিল যে তারা হরির জন। হরির জন মানে হরির দাস। হরির চরণে আমরা যেহেতু পূজা করি মানে কশ্যপ গোত্র আমাদের যে বলা হয়, অনেক সময় আমাদের গোত্র জিজ্ঞেস করা হয়, সেখানে আমাদেরকে বলা হয় যে আমরা মানে কৈশ্যপ গোত্র। তো কৈশ্যপ মানে সবচেয়ে ছোট একটা প্রাণী। তো সেখানে আমাদেরকে বোঝানো হয়েছে মহাত্মা গান্ধী আমাদেরকে এই টেক দিয়েছিল যে আমরা হরিজন। তাই সব দেশে আমাদের হরিজন সম্প্রদায়ে মানুষ চিহ্নিত করা হয়। আমি বলতে চাই যে
আমরা যে মেথড স্লিপার এটা যুগ, যুগ ধরে চলে আসছে সেটা আমিও অনেক কষ্ট তো বুঝতে পেরেছি। তো যেভাবে আমি নিজের গল্পটা আগে বলি, যখন আমি স্কুলে যাই, বন্ধু-বান্ধব জিজ্ঞেস করছে, "তুমি কোথায় থেকে আসছো?" তো আমি বললাম, "আমি মিরন জেলা কলোনি থেকে আসছি।" "ও তোমরা তো হরিজন না? ওই মেথর সুইপারের চাকরি করো তোমরা?" বলে, "হ্যাঁ, সমস্যা কি?" "না, না, ঠিক আছে, ঠিক আছে।" মানে সে সে তো মুখে বলে নাই। কিন্তু বন্ধুত্ব দূরের কথা সে আমার সিটেও সামনে বসে নাই। আজ থেকে ২০০৬-৮ এর মানে সালের কথা এটা। সে সময় আমি স্কুল লাইফে ছিলাম। তখন আমি আমার মায়ের সাথে এসে যোগাযোগ করলাম, "মা, স্কুলে এরকম করা হয়েছে। এইটা কেন আমাদের সাথে এইভাবে মানে সুপার মেথড বলে" সেটা আমিও কিন্তু জানতাম না ভাইয়া সে সময় যে আমরা হরিজন। জাস্ট কলোনি বললেই মানে তারা আমাদেরকে মেথড বলে, সুপার বলে মানে আমাদেরকে বিচ্ছিন্ন করে দিত। তখন আমার মা বুঝিয়েছিল যে, "মা, আমরা তো যুগ, যুগ ধরে এই কাজটা করে আছি। আমরা ময়লা পরিষ্কার করি, আমরা ঝাড়ুদারের কাজ করি। আ যার কারণে আমরা যত পরিষ্কার হয়ে যাই না কেন ওনাদের সামনে, তাদের দৃষ্টিতে মানে মনে হয় যে আমাদের শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।" সেটা এখন তো অনেকেই আপডেট হয়েছে যে যত এ যখন আমরা শিক্ষার দিক থেকে একটু এগিয়ে আসলাম, তখন এখন কিছু, কিছু ক্ষেত্রে যখন আমি আগের কথা বলি, যখন আমার মা-বাবা বা দাদা-দাদিরা যখন হোটেলে একটু চা খেতে যেত, তাদেরকে চা দেওয়া হতো না। তাদেরকে নিচে বসে মানে নি নিজের কাপ নিয়ে যেত, সেভাবে মানে দেওয়া হতো। এবং অনেক সময় তাদের সাথে দুর্ব্যবহারও করা হতো। মানে দোকানপাট বলেন, রাস্তাঘাট বলেন, ওদের মানে চলার পথেই মানে তাদেরকে টিচ করা হতো যে, "আপনারা মেথর সুইপার, এই ওইদিকে যাও, দূরে যাও, দুর্গন্ধ আসতেছে।" সেটা হলো আমাদের দৃষ্টিভঙ্গি এবং আমি আরেকটা কথা বলতে চাই যে এখনো আমাদের মধ্যে বৈষম্য আছে। বৈষম্য কিসের? যে আমরা হরিজন হয়ে এত পড়ালেখা করেছি, যেমনি আমাদের মধ্যে আমার ছাড়া যে অনেকেই ভাই-বোন আছে যারা ডিগ্রি, অনার্স এগুলো পাস করছে। তারপরেও যখন তারা সার্টিফিকেটেড নিয়ে যায়, যখন আমাদের হরিজন সেবক সমিতির যখন একটা কাগজ দেওয়া হয় বা ঠিকানায় লেখা থাকে যে মিরন জিল্লা হরিজন কলোনি। তখন বলে, "আচ্ছা মিরন জিল্লা হরিজন কলোনি? তো আপনারা তো সিপার কলোনিতে বসবাস করেন।" "হ্যাঁ।" "ও তাহলে আপনার তো এই কাজ দেওয়া যাবে না। আপনি সুইপারের কাজ করেন।" যেখানে সে পিয়ন, অফিস সহায়ক বা কম্পিউটার অপারেটরের কাজ করবে, সেখানে দেখা যাচ্ছে তাকে মানে সুইপারের কাজে মানে তুলে ধরা হয়। যে আপনি এই কাজটা করেন। সেখানে তো আমাদের তো বলার আর থাকে না, মানবাধিকারও নাই। যেহেতু তখন আমাদের বাধ্যতামূলক এই কাজটাই করতে হয়। যত পড়ালেখা করুক না কেন, আমাদের এই যে দাদা-দাদি থেকে মা-বাবা করতেছে, মা-বাবা থেকে এখন আমরা। আর এখন আমার মনে হচ্ছে যে আমারও ২ টা বাচ্চা আছে। হ্যাঁ, ভবিষ্যতে কি তারাও কি এই চাকরি করবে সুইপারের? সেটা তো আমি মোটেও চাই না। আর সবার ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে মানে আমরা এইভাবেই মানে যুগ, যুগ ধরে মানে সুইপারের কাজটা করেই যাচ্ছি। আর এখনো আমাদের মেইন বাধা এইটাই যে আমরা এই কলোনির যখন আমাদের পরিচয় পাওয়া হয়, সেখানে আমাদেরকে বলা হয় যে আপনারা সুইপারের কাজ করবেন। আমি ফার্স্ট বলতে চাই, কোঠা নিয়ে যে এত বড় আন্দোলন হয়েছে, সেখানে কিন্তু আমাদেরও আন্দোলন হয়েছিল জুন মাসে। তো ১ম এ আমি বলি আমাদের কিন্তু হরিজনের কোনো কোঠা দেওয়া হয়নি। কিন্তু আমি যাচাই করেছি যে ২০১২ সালে হাসিনা সরকার যখন ছিল তখন মানে আমাদের ৮০% চাকরির ক্ষেত্রে দেওয়া হয়েছিল।
কোঠা আন্দোলন আবার ১৫ সাল নিয়ে মানে গঠিত যখন হয় সং মানে কোঠা নিয়ে, তখন আবার আমাদের কোঠা বাদ দেওয়া হয়ে গেছে। মানে আমরা কোঠা বলতে আমাদের নাই। আমরা কোঠা বলতে আমরা কোনদিনই পাইনি। আমাদের মানে সরকারি অফিসে এইভাবে কি হ্যাঁ, এইরকম হয়। কারণ আমরা যখন লিখিত পরীক্ষাও দেই, সেখানে যদি আমাদের সার্টিফিকেটে যখন অ্যা ঠিকানা মানে অ্যাড্রেসটা যখন দেখে তারা যে এরা মানে মিরন জিল্লা হরিজন কলোনি মানে পুরান ঢাকা এই বনশাল, তখনই তারা ধরে পালায় যে এরা মেথড সুইপার। তাদেরকে অজুহাত দেখে ওয়েটিং লিস্টে মানে রেখে তাদেরকে বাদ করে দেওয়া। আমরা সরকারি এখন পর্যন্ত সরকারি কোনো অফিস সহায়কের চাকরি আমরা তেমন পাইনি। ওই পেতে গেলে মানে যারা ঝাড়ুদার আছে, ক্লিনার আছে তারাই শুধু মানে এই চাকরিটা পায়। যত শিক্ষিত হয় না কেন। আমি একজন মুক্তিযোদ্ধার নাতি। আমার নানু ১৯৭১ সালে ২২শে নভেম্বর গভীর রাতে কালো মেঘের ছায়া পড়েছিল আমাদের হরিজনের জনগোষ্ঠীর উপরে। সেখানে আমার নানুকে গভীর রাত্রে হানাদার বাহিনীদের সাথে মানে মুক্তিযোদ্ধা ১০ জন শহীদকে ধরে নিয়ে যায়। আমার নানা সহ। তো নানা নিয়ে মানে ১১ জন হয়েছিল। তো তাদেরকে নিয়ে যেয়ে নির্মমভাবে হত্যা করা হয়। হ্যাঁ, কারণ তারা আমার নানু কিন্তু অনেক মানে মেধাবী ছিল। তার সাথে মানে ৮ জন ১০ জন যারা ছিল তারাও কিন্তু অনেক শিক্ষিত ছিল এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রও ছিল। হ্যাঁ, সে সময় তার ইস তারা বিমানবন্দরে চাকরি করত। এবং যখন আমাদের ৭১ এর যখন যুদ্ধ হয়, তখন আমার নানুরা সে সময় মানে খবর বা এ অস্ত্র বা খাবার মুক্তি বাহিনীদেরকে আদান-প্রদান করত। তখন জানা গেল যে আ এখান থেকে মানুষরা মুক্তি বাহিনীদেরকে মানে করা হয়। তো মুক্তি বাহিনীকে যখন মানে ওরা জানলো যে আমাদের কলোনির ভিতরে মানে মিরন জিল্লা কলোনির ভিতরে ১০ জন মুক্তিযোদ্ধা এরকম লিস্ট করা হয়েছে। যখন আসলো ধরতে, তো আমার নানি তাদের পায়ের নিচে পড়ে গেল। যে স্যার তখন তো হিন্দি কথা হতো মানে উর্দু। "सर इसको मत लेके जाओ, इसको मत लेके जाओ, इसको लेके जाने से हम लोग क्या करेंगे? आप हमें भी मार दो।" तो আরেকজন হানাদার বাহিনী बोल रहा है যে, "नहीं, नहीं, इनको मत मारो, इनको मारने से महिला परिष्कार कौन करेगा? हम लोग का आवर्जून कौन परिष्कार करेगा? इन लोग को छोड़ो, जिसे लेने आए हैं उसे लो, उन्हें लेके जाने से हुआ।" তো মুক্তিযুদ্ধের সময় তাদের তো মানে হত্যা করা হয়েছে। কিন্তু এতদিন ধরে যে আমি অনেকেই ভিডিও কনফারেন্স দেখছি আমার নানিকে নিয়ে হয়েছে। কিন্তু আসলে কি বলবো ভাইয়া এতদিন পর্যন্ত থেকে মানে এত সাল হয়ে গেছে ৫৩ বছর হয়ে গেছে আমাদের স্বাধীন দেশের। এখন পর্যন্ত কোনো ভাতাও আমার নানি পায়নি। এবং তারা তো জানেও না যে হরিজনের মধ্যেও ১০ জন মুক্তিযোদ্ধা ছিল। কিন্তু আমাদের যখন নানীরা যখন একজন যে যখন ফিরে আসে, মানে ওই দিক থেকে ক্যাম্প থেকে বেঁচে চলে আসছিল। তখন তিনি আইসা বলছে আমাদের মানে তাদের ১০ জনের পরিবার যখন গেল যে, "আপনি ফিরে আসছেন, আমার স্বামী কেন আসে নাই?" তো বলছে, "আমি তো বেঁচে আসলাম, উনাদেরকে মেরে দিছে। মানে হত্যা করছে। তাদেরকে গুলি করে দিছে।" কোন জায়গায়? শহীদ স্মৃতি এই জায়গায়। তখন আমার না নানুর যে শ্বশুর ছিল, শাশুড়ি ছিল এবং তাদের পরিবার ছিল তারা ছুটে যায় সে জায়গায়। তখন আমাদের দেশ কিন্তু স্বাধীন হয়েছিল মাত্রই। যায় সেখানে বিমান আইডি কার্ড এখন পর্যন্ত আছে আমাদের নানির কাছে এবং তাদের কাপড়-চাপড় সবকিছু পেয়েছে। কিন্তু এত মানে ডেড বডি ছিল যার কারণে তারা তো খুঁজে পাচ্ছে না। কিন্তু যা মালপত্র পেয়েছে সেটা নিয়ে মাটি নিয়ে আমাদের এই কলোনিতে মানে তাদের স্মৃতিতে একটি শহীদ মিনার গড়া হলো।
আমাদের সংগঠনের পক্ষ থেকে, সামাজিক গঠন থেকে, হ্যাঁ? সংগঠন থেকে। তো আমরা প্রতি বছর মানে সেখানে আমরা ফুলের শ্রদ্ধা জানাই এবং তাদেরকে শ্রদ্ধাঞ্জলি করি এবং তাদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করি। কিন্তু আমরা সরকার থেকে, রাষ্ট্র থেকে আমরা কিছু পাই নাই। কারণ ওই যে একটা কথা আছে না? তাদের মানে চোখ থেকে এখনই পর্যন্ত আমরা হাই চোখেই আমাদের দেখা হয়। আমরা সুইপার, আমরা মেথর বলে তাদেরকে মানে সম্মান তো দেওয়া যায় না। আমাদের শিক্ষাক্ষেত্রে যেমন আমি বলি, আমাদের যেমনে এক আমাদের স্কুল আছে প্রাথমিক বিদ্যালয়, মিরন প্রাথমিক বিদ্যালয়। সেখানে ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত। তো এই পর্যন্ত আমরা যখন পড়ালেখা করে নেই, শেষের পর যখন আমরা প্রাইভেট স্কুল বা সরকারি বিদ্যালয়ে যখন আমরা চান্স মানে নেই, সেখানে আমাদের মধ্যে কি দেওয়া হয়? যেমনি আমরা ৩০ জন বা ৫০ জন বা আরো বেশি ২০০ ই ধরেন, যেমনি ছেলে-মেয়ে আছি। আমরা যখন সরকারি আরমারিটোলার কথাই বলি, আমাদের এইখানে আরমারিটোলা কিন্তু আমাদের অনেক বিখ্যাত এবং পুরানো স্কুল। হ্যাঁ? এটা গভর্নমেন্ট হাই স্কুল। গভর্নমেন্ট হাই স্কুলে যখন আমরা আবেদন করি, সেখানে দেখা যায় যে অন্য জায়গা থেকে তো সুপারিশ আইসা মানে সেখানে শিক্ষার ক্ষেত্রে তারা চান্স পায়। কিন্তু আমাদের মধ্যে দেখেন ২ জন বা ৪ জন এইরকম করে নেওয়া হয়। আর যেহেতু আপনি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে আমরা সরকারি কিন্তু বিদ্যালয়ে পড়তে এখনো মানে সক্ষম হই নাই। হলে ২-১ জন। আর মানে প্রাইভেট যেসব বিদ্যালয় আছে সেখানে আমরা টাকা দিয়ে মানে আমাদের বাচ্চাদেরকে মানে আমাদের ভাই-বোনরা পড়ালেখা করছে। হ্যাঁ, এক এখন আছে ২-১ জন আছে ঢাকা ভার্সিটিতে তারা পড়াশোনা করতেছে। কিন্তু তেমন মানে আমাদের যখন এপ্লাই করতে যাই তখন আমাদেরও সিট পাওয়া যায় না সেখানে। আমার একটা বোন আছে তিনি মানে সায়েন্স নিয়ে পড়েছেন। তো উনার কিন্তু সবে জিপিএ ৫। তার নাম্বার মেধাবী ছাত্র। হ্যাঁ? যখন তিনি অ্যা ঢাকা ঢাকা মেডিকেলে তিনি পরীক্ষা দেয় ডক্টরের জন্য। তার কিন্তু অ্যাডমিশন হয়ে যায়। কিন্তু ওয়েটিং এ রেখে তাকে বলা হয়েছে যে আ আ মানে ফোন করছে যে আপনি আপনার মেয়ে তো অ্যাডমিশন হয়েছে কিন্তু অ্যাডমিশন এর এত টাকা লাগবে। মানে এত টাকার কথা বলেছে যা আমরা স্বপ্নেও কখনো ভাবিও নাই, দেখিও নাই। তখন আমার মামা একটা কথা বলল যে, "স্যার, আমি অনেক খুশি হয়েছি আমার মেয়ে সেখানে মানে পরীক্ষাটা পাস করছে। যেহেতু আপনারা ওয়েটিং এর সিটের কথা বলেছেন, তো সিটের কথা তো যে টাকার আয় বলেছেন আমরা তো কখনো এই টাকা দেখি নাই। তো আমি দিব কিভাবে?" তো সেই সময় মানে আমার মামা মনটা খারাপ করলো। আমিও কান্না করলাম। আমার বোনও কান্না করতেছিল যে, এত পড়াশোনা করে মানে আমাদের লাভ হয় নাই। আমাদের মানে কিভাবে আমরা সে জায়গায় মানে পৌঁছতে পারি নাই। তারা আমাদের জন্য বৈষম্য বাধা সৃষ্টি করে দিল। যে আমাদের এলাকা থেকে যে একজন ডাক্তার হবে তার সুযোগ তারা কেড়ে নিল। এবং মানে এইখানে এখানেও কিন্তু আমাদের বৈষম্য। যে তারা আমাদেরকে বাধাগ্রস্ত করেছিল যে আমরা যেতে পারি নাই সে জায়গায়। এখন অনেক আরেকটা মেয়ে ২ নাম্বার মেয়ে যেহেতু আরেকজন ডাক্তার হতে পারে নাই। তো ২ নাম্বার মেয়ে উনি নার্সিং এর এখন করছে ডিপ্লোমা কমপ্লিট করছে এবং তিনি নিজের সার্টিফিকেট বুঝে পেয়েছে। কিন্তু উনি সার্বজনীন উদ্যায়ন থেকে তিনি পড়াশোনা শেষ করেছে নিজের নার্সিং এ। কিন্তু ডাক্তারের জন্য যে ওটা একটা মনের ভাবটা এখনো কিন্তু আমার বোন পড়ালেখা করতেছে। বিসিএস এর পরীক্ষা দিব এখন সামনে আসতেছে। দেখি কি হয়। আর বিসিএস এর পরীক্ষা তো এখন চালু হবে। দেওয়ার পর বোঝা যাবে যে আমার বোন চান্স পাচ্ছে কিনা। কারণ সুপার বলে তো আমাদের দৃষ্টিভঙ্গি সেখানে আমরা জায়গা পাচ্ছি না। আর আরেকটা কথা এখন তো অনেকই আপডেট হয়েছে। আমাদের যে এইখানে স্কুলগুলা আছে, হ্যাঁ? যেমনি ধরেন
15-20টার মতন। তো সেখানে আমাদের ছেলে-মেয়েদের তো মানে অনেকই সময় দেখা যায় যে ওই যে বন্ধু-বান্ধব, "এই তোমরা মেথর, তোমরা ইয়া" তো উনারা একটু জবাব দিতে পারে যে, "হ্যাঁ, আমরা মেথর, আমরা সুইপার। আজকে যদি আমরা এই চাকরি না করলে এই চাকরি করত কে? হয়তো আপনারা।" তখন তারা মুখ ছোট করে নেয় যে, "না, এই কথা তো ঠিকই বলল।" কিছু, কিছু টিচাররা আছে যে যেমনি আমি আমার কথা বলেছিলাম ওই সময় যখন এই কথাটা হলো, তো আমি টি টি টিচারকে আমি বললাম, "ম্যাডাম আমার সাথে এরকম হলো ম্যাম। আ আমি কি ভুল করেছি এই স্কুলে কি এসে? আর আমাকে সুইপার বলে আমার সাথে কেউ বসতে চাচ্ছে না। আমাকে পিছন সিটে বসাচ্ছে।" তখন আমাদের ম্যাডাম কিন্তু অনেক ভালো ছিল এবং মেধাবী। তিনি বলছে যে, "আজকে যে তারা কাজ করতেছে, এই কাজটা ওরা না করলে কারা করত? হয়তো তুমি করতে নাইলে তোমাদের মা-বাবা করত। তো নিজেরটা নিজে না পরিষ্কার করে অন্যদের থেকে পরিষ্কার করায় এবং যখন তারা পরিষ্কার হয়ে আসে, তোমরা কেন তাদেরকে ঘৃণার চোখে তাকাও?" হুম, সেখানে তখন বলার পরে একটু মানে আপডেট হয়েছে। তো কিছু, কিছু বন্ধু-বান্ধবের সাথে মানে আমাদের ভালো একটা কম্বিনেশন হয় এবং তাদের সাথে মানে এমনও হলো যে আমরা পুরা স্কুল মানে কলেজ লাইফেও মানে ভালো একটা গিয়েছে। আমাদের বিরন জিল্লা হরিজন কলোনি। এইটা অনেক পুরানো একটা পল্লী। সেখানে আমরা যুগ, যুগ ধরে বসবাস করছি। মুঘল সম্রাট, হ্যাঁ? ব্রিটিশ সরকার, ভারতবর্ষ, হ্যাঁ? পাকিস্তান, পূর্ব পাকিস্তানের পর আমাদের নতুন বাংলাদেশ। হুম? বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশের পর নতুন বাংলাদেশ। হ্যাঁ? তখন থেকে আমরা বসবাস করে চলে যাচ্ছি আমাদের এই মিরন জেলাতে। মানে আমাদের দাদা-দাদির দাদা-দাদির মানে পূর্ব ১৪ গোষ্ঠী আমাদের এই জায়গায় মানে আমরা আছি। আর আমি আগে আপনাকে পরিচয় দেই, এই মিরন জিল্লার নাম কিভাবে উৎপত্তি আসছে। যখন আমরা মুঘল সম্রাটে যখন আসছি, এই জায়গায় আমাদেরকে নিয়ে আসছিল কাজের জন্য মুঘলরা। তখন আমাদের বাপ-দাদার মানে বাপ-দাদার দাদাদের যখন নিয়ে আসে, তখন এই জায়গায় ছিল মিরানবাইয়ের কোঠা। হুম? মিরনবাই তখন মিরনবাই চলে যাচ্ছে। তো মিরনবাই বলতে তখন রাজা উনাকে বলছে যে, "সম্রাট যে আমি তো এদেরকে আনছি নিজের পরিষ্কার করার জন্য। এখন এনাদের থাকার ব্যবস্থা কি?" আর তখন কিন্তু আমাদের বেতন-ওতন ছিল না। তারা কিন্তু ১ বোতল মদ দিত এবং ১ বস্তা ওই যে ধানের মতন দিত। আর ওরা এই খেয়ে মানে মদ খেয়ে মানে এগুলা পরিষ্কার করত। এটা তো জানারই কথা সবারই। হ্যাঁ, আমরা এইটা করি। মানে আমাদের পূর্বপুরুষরা। তো তখন মিরন বাই এই হরিজন কলোনির নামে মানে তার নামটা দিয়ে আমাদের মিরন জিল্লা হরিজন কলোনি নাম প্রকাশিত হয়। তো এখন বলতে গেলে যে হঠাৎ এইরকম কেন হলো? ২০১৬ সালে মানে এ এই জায়গা মানে আমাদের কাউন্সিলর, হুম? কাউন্সিলর আ তিনি মানে মেয়রের সাথে মিলে এই জায়গায় একটা বাজার ছিল, কাঁচা বাজার। যেহেতু তাদের কোনো কাগজপত্র করা হয় নাই। মিরন জিল্লা বাজার। এখন ২০১৬ সালে এইখানে মানে যখন দেখলো যে এত বড় জায়গায় কিন্তু আমরা অনেক প্রচুর লোক আছে এইখানে। নারীর সংখ্যাও অনেক বেশি এবং বাচ্চাদেরও সংখ্যা বেশি, নারীদেরও সংখ্যা মোট প্রায় ১৫,০০০ এর মতন আমরা এখানে জনসংখ্যা আছে আমাদের। হুম? সেখানে মানে ছেলে-মেয়ে মিলিয়ে বলেছি আমি, পুরুষ-নারী মিলিয়ে বলছি ১৫,০০০ মতন। হ্যাঁ? এখানে মানে তারা মার্কেট প্লেস তৈরি করবে। মার্কেট প্লেস তৈরি করবে যখন বঙ্গবাজারের যখন মার্কেট, বঙ্গবাজার আর আমাদের এইখানে ধরেন না ৳২০ ৳৩০ ভাড়া যাওয়ার পথ আমাদের। সেখানে এত বড় মার্কেট প্লেস তৈরি হচ্ছে। তারপরেও মেয়র তাপস বলতেছে, "না, আমি এদেরকে উচ্ছেদ করে আমি এইখানে মার্কেট করব।" তো যখন আমরা ব্যানার নিয়ে যাই, সেখানে তো আমাদের তো
মানে মিছিল করতে দেয় নাই। তো তখন মানে তারা তাপস স্যারের সাথে মানে যোগাযোগ করে। আপনি দেখেন এই জায়গায় তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছিল। ঢাকা সিটি কর্পোরেশনের অর্থ কি? যারা পরিচ্ছন্নতা কর্মী তারা নিজের কথা বলতে পারবে না? যখন তারা কথা বলতে গেল তাদের সবার চাকরি তিনি করে ফেলল। মানে কাজ থেকে তাদের কাজে থেকে মানে বরখাস্ত করে দিল। বের করে দিল। হ্যাঁ, এখন সবাই হায়, হায় করতেছে। আয় হায়! আমাদের চাকরি চলে গেছে। আমরা কি করব? অন সাইট হইছে আমাদেরকে বসায় দিতেছে। এখানে কিছু করার নাই আমাদের। তো মানে তারপরেও আমাদের সংগঠনের মানুষরা অনেক মানে তারা ছিল। বারবার তারা যাচ্ছে এবং মেয়র তাদেরকে মানে এমন মানে তারা তার সাথে দেখা করতে চাচ্ছে না, তার সাথে কথা বলতে চাচ্ছে না। তারা দিন-রাত পরিশ্রম করে যে একটা মেয়রের সাথে যোগাযোগ করবে, সাক্ষম করবে, হ্যাঁ? যেহেতু আমাদের একটা আছে হরিজন ঐক্য পরিষদের নেতা শ্রীকৃষ্ণা লাল তাকেও তিনি মানে করতেছে না, সময় দিতে পারতেছে না। পরে আমরা ৬ জুন আমরা সবাই নারী-পুরুষ সবাই বাচ্চা-কাচ্চা নিয়ে আমরা সবাই মিছিলের মতন যাই। সেখানে আমাদেরকে গেট লাগানো দেওয়া হয়েছে। মানে গেট যারা শুনলো যে এরা আসতেছে, তো ওরা কি করছে নগর ভবনে গেটটা আটকিয়ে দিল। গেটটা আটকে দিল। আমরা অনেক সময় দাঁড়াইছিলাম, অনেক সময় দাঁড়ালাম। আমাদের পূজা কমিটি নগর ভবন এ মহানগর থেকে পূজা কমিটিরও লোকরা আসছিল আমাদের সহায়তার করার জন্য। যেহেতু আমাদেরকে বলা হচ্ছে অবৈধ। হ্যাঁ? তো তখন আমরা শুনতে পাই যে মেয়র সাহেব নাই। মেয়র সাহেব আইসা আপনাদের সাথে সাক্ষাৎ করবে। আপনারা এখন যারা আসছেন সবাই বাসায় চলে যান। তো আমরা সবাই বাসায় ফিরে আসলাম। ফিরে এসে আ মানে পরে ২ দিন পর মেয়র আসছে। মেয়র উনাদেরকে ডাকছে। উনাদেরকে ডেকে ধমক দিল যে, "তোমরা কেন এত করতেছো চিল্লাচিল্লি? আমার না থাকার অবস্থায় তুমি করছো, তোমাদের নামে আমি কেস করে দিলাম।" হ্যাঁ, কই তোমাদেরকে দেখলেই শুট করব। এখন তো তারা তো নিচ মানে বলতে গেলে অগ্রসর মানুষ। তারা কি মানে বলবে? স্যার আমরা তো এইদিকে মানে অনেক দূরে বসবাস করতেছো সেটা আমাদের দেখার বিষয় নাই। আপনারা কোথায় থাকবেন না থাকবেন আমি জানি না। আপনারা ওই জায়গা থেকে বের হন। নাহলে আমি বের করার আরো সুবিধা জানি। হুম? তখন আমাদের একদম সবাই চলে আসলো। সংগঠনের যারা ছিল তারা আইসা বলতেছে আমাদের নারীদেরকে নিয়ে বসছে ওনারা যে, "এখন কি করব?" মানে মেয়র তাপস তো বলতেছে, "এই জায়গা ছাড়তে হইব।" তো উনি আরেকটা কথা বলল যে, "২০ টা ঘর ভাঙবে।" ২০ টা ঘর ভাঙবে এর চেয়ে বেশি না। তো উনারা ভাবলো যে আমাদের সংগঠনের মানুষরা ২০ টা ঘর ভাঙবে তাহলে চলবে। ২০ টা ঘরের জন্য আমরা আরেক জায়গা সুবিধা করে দিব। কিন্তু এখানে আরেকটা কথা আছে দাদা। আমাদের বিল্ডিং আমাদের এলাকা আরেকবার উচ্ছেদ করছে। উচ্ছেদ করে তারা ঢাকা সিটি কর্পোরেশনের একটা বিল্ডিং তৈরি হয়েছিল। হুম? সে বিল্ডিং তৈরি করা হয়েছে যাদের চাকরি থাকবে সিটি কর্পোরেশনে তারা এই বিল্ডিং এ থাকতে পারবে। যাদের চাকরি নাই তারা থাকতে পারবে না। তো আমি একটা কথা বলি যে আমাদের মিরঞ্জিল্লা হরিজন কলোনি এটা কোন সিটি কলোনি ছিল না। এটা হরিজন কলোনি ছিল। এইটা আমাদের কাউন্সিলর এসে হুম? মোহাম্মদ আউয়াল হোসেন। উনি এসে মানে নিজের সাইনবোর্ড তৈরি করলো মিরঞ্জিল্লা সিটি কলোনি। মিরঞ্জিল্লা হরিজন সিটি কলোনি। তো এই লেখার পর মানে আমাদের তো তেমন বুঝ ছিল না। এই বৈষম্যটা রেডি হয়ে গেছে। ভালো হলো যে ভাইয়া আমাদের কাছে কিছু পুরানো ছবিগুলো ছিল যেখানে লেখা ছিল যে মিরঞ্জিল্লা হরিজন কলোনি। তো এই দিক থেকে আমাদের স্টাডি হ্যাঁ? ওইদিকে যখন উচ্ছেদ করছে ৫৯ পরিবার তাদেরকে না তুলে এখানে উচ্ছেদ করে আসছে ২০ জন ঘর বলে। যখন আসছে ম্যাজিস্ট্রেট, হ্যাঁ? নগর ভবন থেকে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে ৮ এ ৯ তারিখে উনি আসে। ঢাকা দক্ষিণ সিটি থেকে মানে ম্যাজিস্ট্রেট আসে। মেয়র পাঠিয়েছিল যে, "যাও তুমি মাপ নাও, কত জায়গা যাচ্ছে, কত বাড়ি যাচ্ছে।" তো উনারা তো চুপ ছিল। উনাদের নামে কেস করছিল। যে আমরা বলে ভাঙচুর করছি। কিন্তু দাদা আপনি একটাও ভিডিও চেক করে আমরা নগর ভবনে একটা ইটও মারি নাই সে জায়গায়।
কিন্তু তারপরেও মেয়র তাপস একটা ছিল, মানে তিনি তো ব্লেস্টার। তো উনি আমাদের নামে, মানে আমাদের যে সংগঠনের যে মানুষরা আছে মিরন জেলার, তাদের নামে মানে কেস করছে। এখন আহ, যখন 9 তারিখে উনি আসলো, যখন মাপ নে, ভাই যেখানে 20টা পরিবার বলছে, 20টা ঘর বলেছিল, সেখানে 240টা ঘর আইসা পড়ছে। মানে সরি, 260টার মতন ঘর চলে আসছে, আর 260 ঘরের মধ্যে মানুষরা থাকে 7,000-এর মতো। এইবার এই মানুষদেরকে নিয়ে সে সময় কিন্তু আমিও কিন্তু উচ্ছেদের প্রক্রিয়ায় ভাইয়া, আমার কিন্তু মেন উচ্ছেদের জায়গা এইটাই। বাজারের পাশেই কিন্তু আমার গো। তো আমি বললাম এইরকম তো আমি হতে দিব না। কারণ আমরা অবৈধ কিভাবে? পুনর্বাসন ছাড়া আমাদেরকে উচ্ছেদ করবে কেন? আমরা কোথায় যাব? রাস্তায় যাব? আমরা তো হরিজন এত হতদরিদ্র মানুষ যে আমাদেরকে তো কেউ হোটেলেও উঠতে দিব না। আমরা তো হোটেলেও থাকতে পারবো না। আবাসিক হোটেলগুলোতেও আমাদেরকে জায়গা দেব না। এবং কাউন্সিলর বলে দিছিল, এদেরকে বের করতেছি, এই জায়গায় কেউ ভাড়াও দিব না। মানে ভাড়ায় যে একটা ঘরবাড়ি নিয়ে আমরা থাকবো, আমাদের তো তাও নাই, সম্ভব না। মানে সম্ভব নাই। আর উনি আরেকটা টেক দিয়ে দিছিল, আমরা গ্যাংস্টার, আমরা মদ ব্যবসায়ী। মানে মানুষদেরকে পুরা, মানে তাদের আমাদের প্রতি একদম ঘৃণা ভরে দিছিল। তো পরে আমি বললাম যে 10 তারিখে কি করলো, যখন নিল, সবাই কান্নাকাটি করতেছে মহিলারা। কেউ নিজের ঘরের মালপত্রকে যেমন তেমন বের করে নিয়ে যাচ্ছে, সেন্টারের ওইদিকে রাখছে, স্কুলে রাখছে, আমাদের প্রাথমিক বিদ্যালয়ে রাখছে। হ্যাঁ, এবার সবাই কান্নাকাটি করতেছে। আমি বললাম কান্নাকাটি করে কোনো লাভ হবে না, আমাদেরকে লড়াই লড়তে হবে। আমরা যদি এই দেশে, এই স্বাধীন দেশে যদি আমরা নিজের ভূমিকে না না বাঁচাতে পারি, তাহলে আমরা বেঁচে কি করব? আমাদের তো এই স্বাধীন দেশে আমাদের মুক্তিযোদ্ধা আছে এখানে, 10 জন শহীদ হয়েছে। কেন আমাদেরকে এই দিক থেকে উচ্ছেদ করবে তারা? পরে সবাই আমরা বসলাম, আমরা সবাই নারীকে নিলাম, এবং যে বাচ্চারা কান্নাকাটি করে আসতেছে স্কুল থেকে, তাদেরকে বললাম সবাই যাও, সবাই ঘর ঘর থেকে নিয়ে আসো। আর 10 জন যে আমাদের যে এখন পর্যন্ত সরকার, মানে পতনের পরও, মানে তাদের যে উপরে একটা যে কেস দেওয়া আছে, মানে তাদের নামে যে মামলা করা আছে, এখন পর্যন্ত তোলাও হয়নি। এবং আমরাও রিট করেছি আমাদের এই জমিন নিয়ে। হ্যাঁ, এই জমিন নিয়ে আমরাও রিট করেছি আমাদের ভূমি রক্ষার জন্য। এবং আমরা 400 বছর ধরে যেটা বসবাস করতেছি, এইটা কেন উচ্ছেদ করবে? হ্যাঁ, এবং 10 তারিখে আমি বলি, যখন 10 তারিখে তারা বুলডোজার নিয়ে আসে, তখন তো আরো হাউ-চাউ, মানে একদমই কেউ ছিল না। পরে আমরা সবাই তো থামালাম। থামানোর পর আমরা মোমবাতি নিয়ে রাস্তায় বসলাম। তখন ম্যাজিস্ট্রার আর ঢাকা এই যে কাউন্সিলর উনি কি করলো? সাথে নিজের দলবল নিয়ে আমাদেরকে লাঠি নিয়ে আমাদেরকে উঠিতে আসলো। যে আপনারা উঠেন, নাইলে আপনাদের মা-বোনকে আমরা টেনে নিয়ে যাবো। তখন আমাদের কিছু মুরব্বিরা ছিল, আমাদের পঞ্চায়েত কমিটিরা ছিল। তারা তারা বলতেছে, "না, না, আমাদের মা-বোনদের যদি উপর কিছু হানি হয়, সেটা তো আমরা দেখতে পারবো না।" আর এই উচ্ছেদের সময় আমার ভাই, যেহেতু মুক্তিযোদ্ধার নাতি, তিনি না দেখতে পারার কারণে তিনি নিজের গলায় ফাঁসি দিয়েছে। ফাঁসি দেওয়ার পর আর পুলিশের লাঠিচার্জ। আমরা সবাই ওইখানে থামাচ্ছি। তখন আমি পুলিশকে একটাই কথা বললাম যে, "এই যে ফাঁসি যে দিচ্ছে, তিনি একজন মুক্তিযোদ্ধার নাতি। যদি তার মৃত্যু হয়, পুরা ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের উপরে আমরা মামলা করব।" সেখানে যখন আমার ফাঁসি দিয়ে ঝুলিয়ে গেছে, তখন তারা পুলিশরা যেয়ে তাকে উদ্ধার করেছে। উদ্ধার করার পর যখন নিয়ে যায়, তখন আমাদের সাথে কিছু সংগঠনের মানুষরা আছে। যেমন আমাদের সীমা দত্ত দিদি, উনি আসছে, এবং রানা গুপ্তা স্যার আসছে, পূজা কমিটির লোকরা আসছে। তখন আমাদের যখন জানলো, তখন আমাদের সাথে তারাও দাঁড়াইছিল যে, "না, আমরা ভাঙতে দিব না।" পরপর আমরা এইরকমই, মানে আমাদের করে চলে আসছি। এরপর জুলাই 10 তারিখ আমাদের রিট হচ্ছে, এখানে থেকে বুলডোজার চলে গেছিল।
রিট রিট করার পর এখানে মামলা দেওয়ার পর মানে এই জমিতে কেউ কিছু করতে পারবে না এখন যত পর্যন্ত রায় না আসে হাইকোর্ট থেকে। তো উনি কি করছে এখন এই যে বিল্ডিং নিয়ে ভেজাল লাগাইছে। হুম ওই যে আমরা যে বলছি না দাদা যখন আমরা নগর ভবনে গিয়ে ঘেরাও করলাম তো অনেকের চাকরি নিয়ে গেল তিনি অনসাইড বলে বা ইয়া বলে তাদের চাকরি খেয়ে নিল তাপস। হ্যাঁ মেয়র তাপস। তো এখন তারা যখন নিজের ঘরের চাবি চাচ্ছে তাদেরকে চাবি দেওয়া হচ্ছে না। চাবি দিচ্ছে যাদের চাকরি আছে সাচিবি ওয়ার্ডের তাদেরকে দেওয়া হবে। হ্যাঁ আর যারা যে ক্ষতিগ্রস্ত অনসাইড পরিবার তারা কোথায় যাবে? তো এখানে আমরা সংবাদ সম্মেলন করি। সেখানে অনেকেই মানে প্রেস কনফারেন্স ছিল আমাদের। একদম প্রেসরাও ছিল, সবাই ছিল এবং আমাদের পুজো কমিটির ইয়া ছিল, আমাদের আইনজীবী ছিল, আমাদের ইয়া ছিল, লিপি আপা ছিল, অ্যাডভোকেট সাহারা ম্যাডাম ছিল, উৎপল দা ছিল, সবাই ছিল। সেখানে মানে আমাদের এ হরিজন ঐক্য পরিষদের নেতারা ছিল। তারা সবাই বসে আমাদের মানে ভিডিও কনফারেন্স করতেছিল। সে সময় কাউন্সিলর নিজের লোককে এবং ম্যাজিস্ট্রার আসছে ঘর বাঁটতে। আমি বললাম যেখানে আমাদের ওনারা বলতেছে আইনজীবীরা যে আপনারা এই জায়গায় এখন ঘর বাঁটবেন কিভাবে? এখানে একটা কেস চলতেছে। আপনারা তো এই জায়গায় আপনারা অবৈধভাবে মানে এখন ঘর বাঁধতে পারবেন না। আর যেহেতু এখানে অনসাইড পরিবারের লোকরা আছে তাদেরকে চাবি না দিয়ে আপনি কিভাবে বাইরের লোক নিয়ে আসছে আপনি মিরিঞ্জ জিল্লাতে ঢুকানোর জন্য? তো এককালীন ছিল ভাইয়া যে মেথড সুইপার বলতে হরিজন বলতে আমরা আর দলিত সম্প্রদায় ছিল। কিন্তু এখন মুসলিম মেথরদেরকেও দেখছি যে তারা আমাদের চাকরি নিয়ে যাচ্ছে। মানে আমরা যে চাকরি যে যা পাওয়ার ছিল তাও আমরা পাচ্ছি না। কারণ এখন মুসলিমরাও মানে এই কাজটা করতেছে, তাদেরকে দেওয়া হচ্ছে। এবং মুসলিম যেহেতু আমরা যে এখানে যে বসবাস করি আমরা ৮ গোষ্ঠীর মতো একটা সংগঠন আমরা বসবাস করি। সেখানে আমাদের কোনো মুসলিম মানে ইয়া নাই এই মহল্লায়, হ্যাঁ, পল্লীতে। কিন্তু ওরা বাইরের লোক যে জনকে নিয়ে আসছে এই বিল্ডিং ঘর দেওয়ার জন্য। তো সেখানে যারা উচ্ছেদ পরিবার ছিল তারা বলতেছে, "না আমরা ঢুকতে দিব না। সেটা আমাদের ঘর ভাঙা হয়েছে। আমরা কোথায় থাকবো?" তারা এত কষ্টতে তারা ছাদের উপরে টিন শেড ঘর বানিয়ে তারা বসবাস করতেছে। কিন্তু তাদেরকে আপনি চাবি না দিয়ে কিভাবে আপনি ইয়ে করবে? তখন কি করছে কাউন্সিলর নিজের দলবল নিয়ে আমাদের উপরে লাঠি চার্জ করলো এবং হামলা করলো। পুরো মিরিঞ্জ জেলা রক্তাক্ত করে দিল তারা। এবং আমার ভাইদের, আমার মামাদের মাথা ফাটছে। একটা বাচ্চা স্কুল থেকে আসছে। ওনার কথা তো বললে আমার কি বলবো কান্না চলে আসে ওই সময়। একটা বাচ্চা যে স্কুল থেকে আসছে তাকে এমন মারছে যে তার মুখটা একদম ফুলে গেছিল। মানে মুখটা ফেটে, দাঁত ফেটে তার রক্তাক্ত। হুম? পরে আমরা সবাই মানে একদম ওই সময়ই সংবাদ সম্মেলন হচ্ছিল। যেহেতু ছিল রবিবার বা এরকম ছিল। সে সময় অনেকেই কিন্তু কাজে ছিল। এই সময় যখন দিছে তখন আমরা সবাই মা-বোন ওইখানে বসেছিলাম মন্দিরের পাশে। কেউ পূজা করতেছিল, কেউ ইয়া। এমন হলো যে ওরা মানে হামলা করতে, করতে আমাদের মন্দিরের সামনে পর্যন্ত চলে আসলো। তো কোনো রকম মানে যখন আমরা পুলিশকে ফোন দিতেছি তারাও আসে নাই। ম্যাজিস্ট্রেটকে তারা এই যে আমাদের যে ইয়া ছিল এ আইনজীবীরা ছিল তারা নিজের প্রটেক্ট করে ম্যাজিস্ট্রেটকে নিয়ে গেল। তো ম্যাজিস্ট্রেটকে বলছে, "এই জায়গায় হামলা কারা করতেছে? এই জায়গায় হামলা আপনার কাউন্সিলর লোক করতেছে। আমরা এই জায়গায় একটা সংবাদ সম্মেলন করতেছি। আপনারা আসছেন এইখানে, এভাবে তো আসার কথা ছিল না। আপনারা নোটিশ দিছেন, এখানে ঘর বাঁটবেন অন্য মানুষকে এবং উচ্ছেদও করবেন। কিভাবে আপনি উচ্ছেদ করবেন? আমরা তো এই জায়গায় রিট করা আছে। আমরা হাইকোর্টের নির্দেশ ছাড়া আপনারা কিছু করতে পারবেন না।" তো সেখানে ম্যাজিস্ট্রেট বলতেছে, "আমি তো জানি না, আমি তো জানি না এগুলো কেন হচ্ছে। আমি তো জানি না পিছন থেকে কে ঝগড়া করতেছে।" ভালো ছিল যে ওই সময় আমাদের সাথে আমাদের প্রেসরা ছিল। দেখে আমরা অনেকগুলো মানে মোবাইল মাধ্যমে যোগাযোগের মাধ্যমে
কারা প্রথমে হামলা করেছিল সে সময়টা আমরা ফটো স্টেজটা আমরা করে ফেলি। হ্যাঁ, এবং তারা দেখিয়েছিল। এটা নিয়ে আমাদের হাই কমিশন ভারতেও মানে বলা-বলি হলো যে মিরঞ্জিল্লা হরিজন কলোনিতে এরকম হামলা হলো। কিন্তু তাদেরও মানে একটা ছিল, তারা মানে ভুল ধারণা যে कट्टरपंथी ने हमला किया हिंदू संप्रदाय, बट नहीं। ওটা অ্যাকচুয়ালি ভুল ছিল। কারণ উনারা ঠিক মতন শুনে নাই। যখন আমরা হাই কমিশনে লেটার লিখে দেই যে আমরা এখানে ৪০০ বছর ধরে বসবাস করতেছি। যার কারণে আমরা জাতি সুইপার, এখন আমাদেরকে উচ্ছেদ করা হচ্ছে অবৈধ বলে। তারপর এরপর থেকে আমরা আর কিছু শুনে নাই। ওই সময় কিন্তু শেখ হাসিনা চায়না গেছিল। হুম? আ মাননীয় প্রধানমন্ত্রী চীনে গেছিল। তো এই ঘটনাও হয়েছে। ঘটনার পর আবার যখন মানে আমরা রাস্তায় নামি, আমরা সম্মিলন করলাম, আমরা প্রেস ক্লাবেও ছিলাম সবার সাথে, যে আমাদের ভাইদেরকে যেমনি ব্যান্ডিজ-ওন্ডিজ সবকিছু করা ছিল একদম রক্তাক্ত অবস্থায়, তাদেরকে নিয়ে আমরা রাস্তায় একদম শুয়েছিলাম। সেখানে আমরা দেখছি যে কোঠা আন্দোলন স্টার্ট হলো। এদিকে কোঠা আন্দোলন, এদিকে আমাদের আন্দোলন। আমরা পরস্পরের লড়াই কিন্তু চলিয়ে যাচ্ছি। আমাদের এমনও হচ্ছে, তাপস আমাদের হুমকি দিছে যে আপনারা যদি রাত্রে যদি না খালি করেন, তো বঙ্গ মার্কেটের যেরকম অবস্থা হয়েছিল রাত্রে, আমি আপনাদেরও সেমন পদক্ষেপ নিব। আমি বললাম যা হবে দেখবো, মরবো কিন্তু আমরা নিজের জায়গা ছাড়বো না। আমাদের সংগঠনের মানুষরাও বলে দিয়েছিল যে আমরা আমাদের জায়গা ছাড়বো না, কোনো মতেও ছাড়বো না। আমার মাটি, আমার মাকে ছেড়ে যাব না। এই যে যখন আমাদের আন্দোলন হয়, আন্দোলনের সময় মেয়র তাপস বলেছিল যে আমরা নাকি গ্যাংস্টার। আমরা গ্যাংস্টার, হ্যাঁ, এবং আমরা চুরি করি, আমরা নানা অবৈধ কাজে জড়িত। এই বলার পর প্রত্যেকটা স্কুলে আমাদের কিন্তু ছেলে-মেয়ে যখন যাচ্ছে তারা কান্না করে চলে আসছে। কি হলো? দিদি আমাদেরকে বলতেছে যে আমরা গ্যাংস্টার, আমরা অবৈধ কাজ করি, অবৈধভাবে বসবাস করি, আমি আজ স্কুলে যাব না, আমি আইসা পড়লাম। তখন আমার মাথায় একটাই আমার আসলো ভাইয়া, যে না, এই জিনিসটা আমরা দিব না। উচ্ছেদ করতেছি ঠিক আছে, অবৈধভাবে আছি আমরা চলে যাব। কিন্তু আমাদের নামে আপনারা এত বড় কেন করবে অবৈধ? যে আমরা একটা গ্যাংস্টার, আমরা হয়তো মদ ব্যবসা করি, আমরা নানা ব্যবসার সাথে জড়িত। এইভাবে মানে আমাদেরকে ট্যাগ দেওয়া হয়। পরে আমরা কি করলাম, যত আমাদের শিক্ষার্থী, ছাত্র-ছাত্রী যারা নার্সিং পর্যন্ত A লেভেল পর্যন্ত যারা ছিল, তারা সবাই রাস্তায় নামছে। যাও, যত ছাত্র-ছাত্রী আছে সবাইকে নিয়ে আসো। সবাই নিজের স্কুল ড্রেস, কলেজ ড্রেস এবং এমনও হলো নিজের আইডি কার্ড নিয়ে আইসা রাস্তায় দাঁড়াইছিল তারা বুলডোজারের সামনে। এবার বলেন কারা কিশোর গ্যাং? আমরা কিশোর গ্যাং? না আর কেউ? মানে ছাত্রদেরকে তো তিনি দেখে তো মানে হতবাক যে মেথডরা এত মানে শিক্ষা থেকে এগিয়ে গেল যে উনাদের মানে কিছু বলারই ছিল না। পরে আমরা যখন রিড করি তখন এই কাজটা থামলো। বঙ্গ মার্কেটে যখন আগুন লাগছে, তখন মানে বঙ্গ মার্কেট এখন তৈরি করার জন্য অনেক বড় একটা মার্কেট তৈরি করা হবে। তো অনেকদিন পর যখন এ মানে প্রধানমন্ত্রী আসবে, মানে শেখ হাসিনা, উনি আসবে, তখন ৭ দিন ধরে আমাদের যারা সুইপাররা ছিল তাদেরকে তারা নিয়ে যেয়ে মানে কাজ করানো হয়েছে। অনেক খাটানো হয়েছে। কিন্তু যখন তারা আসে, তাদের তো বলার কিছু অধিকার নেই। সেই সময় কিন্তু আমাদের আন্দোলনও চলতেছিল যে আমরা না হয় আমাদের কথা বলবো, যে আমরা ৪০০ বছর ধরে যে জমিতে বসবাস করছি, আমাদেরকে কেন উচ্ছেদ করতেছেন আপনি? আমাদেরকে কেন আপনি এই জায়গা থেকে সরিয়ে দিতে চাচ্ছেন বিনা পুনর্বাসন ছাড়া? সে জায়গায় আমাদেরকে সরিয়ে তুলে দেওয়া হয়েছে। আমরা যখন ব্যানার নিয়ে যাই, সেখানে আমাদের ব্যানারও নিয়ে ছিঁড়ে ওরা ফালাই দেয় রাস্তায়, যে আপনারা এই জায়গায় দাঁড়াইতে পারবেন না। সেখানে তাপস, দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র তাপসও ছিল। হুম? এই দিক থেকে কিন্তু আমাদের
মানে আন্দোলনটা আমরা এগিয়ে নিয়ে যাই। মানে গণ অভ্যুত্থান যখন ঘটেল ঘ এ ঘটেছে ৫ই আগস্ট পর থেকে মানে আমাদের একটু স্কুলে যাওয়ার পর থেকে মানে ভালোই ব্যবহার করতেছে। সবাই বলতেছে, "যাক ভালো হয়েছে। মেয়র তাপস তো এরকম ছিল যে আপনাদের নামে যা তা বলছে। না আপনারা তো ভালোই।" এই বলে মানে এখন তারা ঠিক মতন পড়ালেখা করতেছে। এখন স্কুলে সবাই যাওয়া আসা চলতেছে আরকি। এখন উনারা বলতেছে ঢাকা সিটি কর্পোরেশন থেকে বলতেছে যে, "আপনারা কেস তুলে নেন। আমরা এদিকে একটা বিল্ডিং তৈরি করব। বিশাল ২০ তালা বিল্ডিং।" তো বৈষম্য তো থেকে যাচ্ছে ভাইয়া। কারণ এখানে যে যত মানুষের চাকরি নিয়ে গেল, সে চাকরি না দেওয়ার পর্যন্ত আমরা কিভাবে নিজের জমিন আপনার হাতে দিব? কিভাবে আপনারা এই জায়গায় বিল্ডিং তৈরি করবেন? আগে আপনারা আশ্বাস করেন, আমাদেরকে লিখিতভাবে দেন। বা আমাদের চাকরি ফিরিয়ে দেন বা যাদের চাকরি চলে গেছে, যাদের চাকরি নাই তাদেরকে আপনি চাকরি দেন। তারপর আপনি এই জায়গায় নিতে পারবেন বিল্ডিং তৈরি করার জন্য। সেটাই নিয়ে আমাদের ভূমি রক্ষার মানে আমরা কর্মী হিসাবে আমরা কাজ করে চলছি। তো উপদেষ্টা উনি বলছিল যে, "আমাদেরকে এই জায়গা থেকে উচ্ছেদ করবে না কেউ। হ্যাঁ, এটা আপনাদের জায়গা, আপনারা থাকবেন।" নাহিদ ইসলাম ভাইয়াও এই কথা বলে গিয়েছে স্যার। হ্যাঁ? এবং ভূমি মন্ত্রণালয় থেকেও দেওয়া হয়েছে। কিন্তু এখন আমাদের বৈষম্য আছে আমাদের ঢাকা সিটি কর্পোরেশনে। যেহেতু যে ম্যাজিস্ট্রার এদিকে উচ্ছেদ করে আসছে। এবং উচ্ছেদের সময় তিনি বলছিল যে, "এরা আমাদের এই স্টাফ না, এরা বহিরাগত।" আরে বহিরাগত কি এটা তো আমি বুঝলাম না। হ্যাঁ? আর স্টাফগত কিভাবে আসবে? এটা তো আমার জায়গা, আমার ভূমি। কেন আপনারা বলবেন যে এখানে অবৈধভাবে বসবাস করছি? হ্যাঁ? তো এখন তাপস মেয়র আর কাউন্সিলর চলে গেছে উনারা, হ্যাঁ? কিন্তু যে ম্যাজিস্ট্রার তিনি এখন পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আছে এবং সেখানে আমার মনে হচ্ছে যে আমরা এখনো বৈষম্যের শিকার হচ্ছি। কারণ তিনি বিল্ডিং তৈরি করতে চাচ্ছে এবং আ অনেক ধরনের মানে প্রেশারাইজ হতে পারে। কারণ উনি অনেক মেয়রের অনেক কাছের লোক ছিল। মানে মেয়র যা বলছে তাই উনি করতেছিল। এমনও হলো যে আমাদের সংগঠন যে পঞ্চায়েত কমিটি যখন আমরা রাত্রে বসেছিলাম, তখন কিন্তু আমাদের নামে তিনি এ মানে অনেকগুলি হুমকি দিয়েছিল। তো এখন জানি না কি হবে? হয়তো তিনি চাপে এই কথাটা বলল। কিন্তু আ তারপরেও বৈষম্য আছে ভাইয়া। আমাদের যে হিন্দি আছে এটা কিন্তু ভারতের সাথে মিল নয়। আমরা পাকিস্তান আমল থেকে উর্দু যারা করে আসছি, হ্যাঁ? তো ওই উর্দু ভাষার মতন এখনো আপনি ঢাকার মধ্যেই দেখবেন ঢাকাইয়া যারা আছে তারা কিন্তু হিন্দিতেই কথা বলে মেক্সিমাম। তারা কিন্তু বাংলায় কথা বলে না। তারা হিন্দিতে "हो तुम कहाँ जा रहे हो? कैसे हो? अच्छे हो?" এরকম বাত করতে हैं। তো हम लोग भी এইরকমই মানে हैं। তো আমরাও এরকমই মানে হিন্দি কথা মানে বলি উর্দুর মতন, হ্যাঁ? সেটা আমাদের ভারতের সাথে মিল নাই। ভারতের মানুষের সাথে যখন আমরা কোথাও যদি বলতে চাই তাহলে আমরা আমাদের ভাষা ওনাদের ভাষা একদমই আলাদা। এই যখন আমরা হিন্দি কথা বলি, এই হিন্দি কথা কিন্তু আমরা লিখতে পারি না। আর আমরা হিন্দি শিখিও নাই। জাস্ট হিন্দি যখন মা-বাবা, দাদা-দাদি যে বলছে, তাদের মুখের কথা আমরা আমাদের স্মরণে আমরা এই হিন্দি কথাটা বলছি। কিন্তু আ আমরা এটা শিখি না। আমরা হিন্দি যদি লিখতেও যাই, তো বাংলার উচ্চারণে আমরা অনেক সময় হিন্দি লেখা যায়। কিন্তু আমরা হিন্দি তেমন আমাদের নাই। কিন্তু আমরা অ্যাকচুয়ালি তে আমরা বাংলাই ভাষা আমরা বেশিরভাগ। কিন্তু আমার যে এখন জেনারেশন আমরা যে আমাদের বাচ্চারা আছে আমরা কিন্তু সবসময় কিন্তু বাংলা কথা বলি। কারণ
অনেক সময় দেখা যায় যেমন আমি আমার কথাই বলি, যখন আমি হিন্দি করতে, করতে ভাইয়া যখন বাইরে বাংলা করতে যাই, মেক্সিমাম সময় তো আমি বাসায় থাকতে হয়। তো যখন হিন্দি করে বাইরে গেলে কোনো মানুষের সাথে যদি মানে কথা বলতে গেলে তখন আমার বাংলা কিন্তু স্পষ্ট হয় না। হ্যাঁ, অনেক জায়গায় আমি আটকে যাই। তো এর জন্য আমি আমার বাচ্চাদেরকে যেমনি এরকম না হয়, তো আমরা সবসময় বাংলা কথা বলি। আমার হাসব্যান্ড, আমি, আমার বাচ্চারা বাংলাই কথা বলে এবং তারা হিন্দিও একটু, একটু করতে পারে কিন্তু বেশিরভাগ বাংলা বলে, তারা হিন্দি পারে না। হ্যাঁ, এইরকম আমাদের সবই এলাকায়। কারণ আমরা যদি দেখা যায় যে হিন্দি শব্দটা যখন অ্যা মানে কেউ শুনে যেমনি আমি আমার হাসব্যান্ড একটু বাইরে গিয়েছি ঘুরতে, হ্যাঁ? এই ১৬ ডিসেম্বরের কথা বলতেছি। আমি বাইরে যখন ঘুরতে যাই তো আমি তো জানি না কি হয়েছে। সেখানে কিছু লোকরা বসে কথা বলতেছে ভারতের, পাকিস্তানের ভাষা, হিন্দু, মুসলিম বলে। সেখানে আমি আমার হাসব্যান্ড হিন্দি কথা বলতেছি। তো আমি বলতেছি, "শোনো না হিন্দি কথা বলো না। ওরা না কি, কি কথা বলতেছে মনে হচ্ছে কি কে যদি ঝগড়া-টগড়া লাগে যায়।" উনি বলছে, "নাহ, কি হবে? আমরা তো আগে থেকেই কথা বলে আছি। কোন সমস্যা হবে না।" আর কিছু ক্ষেত্রে আমি যখন বাইরে যেমনে কিছুদিন আগে আমি হাসপাতালে গিয়েছি। হাসপাতালে যায়া আমার হিন্দি কথা মানে শুনছে। তারা বলতেছে, "এই আপনারা কি ভারত থেকে আসছেন? আপনি ভারতের কি হিন্দি কথা শুনেছেন? যে কিভাবে আছে? আমরা তো ভারতের মতন হিন্দি কথা বলছি না। আমি জাস্ট ঐরকম হিন্দি বলি আমরা। আপ कैसे हो? आप अच्छे हो?" তো আমি একটা কথা বলি যেমনি আমি ঢাকায় থাকি। ঢাকার মধ্যে কিন্তু আমরা সবাই কিন্তু এই ভাষাটা পারি। মুসলিম বলেন ওরাও পারে, আমরাও পারি। তো তারাও কিন্তু আমাদের সাথে মানে এই ধরনের কথাবার্তি হয়। কিন্তু আমি বলি যারা গ্রামে অঞ্চলে থাকে, তাদের কিন্তু ভাষা বাংলাই। তারা কিন্তু হিন্দি কথা বলে না। তারা বাংলায় কথা বলে এবং যার, যার ভাষা যেমনি পাহাড়ি এলাকায় ভাষা করে এবং যারা মাদ্রাজি আছে তারা মাদ্রাজির মতন কথা বলে, হ্যাঁ? আর যারা বেগি আছে বেগির মতনই কথা বলে, লাল বেগি যে বলা হয়, হ্যাঁ? হাম তুম করকে ऐसे बात करते हैं। তো এই ধরনের মানে কথাবার্তাই আমাদের ভাষা নিয়ে এইরকম। কিন্তু হিন্দু বলতে আমরা খালি যে হরিজন সম্প্রদায়ে যে হিন্দু বলেই খালি যে হিন্দি কথা আছে তা নয়। কারণ সবই হরিজন কিন্তু হিন্দি কথা পারে না। আমি বলতে চাই ভাইয়া এখানে ধর্ম, জাত, পাত, বর্ণ নিয়ে যে আমরা লিঙ্গ, বৈচিত্র্য মানুষ সবাই বসবাস করি। বাংলাদেশ কিন্তু সবারই দেশ। বাংলাদেশ আমাদের সব নাগরিকদের দেশ। এখানে যদি আমরা নতুন বলতে গেলে আমরা রাষ্ট্রীয়ভাবে যারা নতুন রাষ্ট্র গঠন করবে, তারা যদি আমাদের প্রতি মানে শিক্ষা ব্যবস্থা, বাসস্থান, হ্যাঁ? এবং অ্যা অ অ্যা বাসস্থান এবং বলতে গেলে চিকিৎসা ক্ষেত্রে মানে যদি এইগুলো ব্যবস্থা করে দিলে, তাহলে নতুন বাংলাদেশ গড়া মানে সম্ভব হবে। কারণ বৈষম্যহীন করতে গেলে আমাদের এইগুলোর ১ম এ আমাদের দরকার। হ্যাঁ? কারণ আমরা নিম্ন শ্রেণীর মানুষরা এই অর্থনৈতিক, সামাজিক, হ্যাঁ, সাংস্কৃতিক থেকে অনেক বঞ্চিত এবং বৈষম্যহীন। সো এইগুলো তো আমাদের মানে ব্যবস্থা করলে তাহলে এইটাই আমরা প্রত্যাশা করব। যদি আমরা দৃষ্টি যদি চেঞ্জ করি তাহলে জীবনও দৃষ্টিভঙ্গি যদি আমরা চেঞ্জ করি তাহলে আমাদের জীবনও বদলে যেতে পারে। আমাদের ভাইয়া বলতে গেলে বাংলাদেশের পরিবর্তন যেমনি রাস্তাঘাটে যে কোন আমাদের নারীদেরকে, হ্যাঁ? নারীদেরকে এবং রাস এ কখনো হিন্দু বলে, কখনো নিম্ন শ্রেণী বলে বা কখনো জাতপাত নিয়ে আমাদেরকে যেভাবে ডাকা হয়, সেদিকে এবং চাকরির ক্ষেত্রে আমরা যেভাবে বৈষম্য হত শিকার হচ্ছি, সেদিক থেকে আমরা একটু
মানে চেঞ্জ চাচ্ছি। মানে বদল চাচ্ছি। কারণ আ আমাদের তো দৃষ্টিটা আপনি আগে থেকেই ধরে চলে আসছে যে আমাদেরকে কিন্তু ওইভাবেই চোখে দেখা যায়। আর আমাদের বাধা হচ্ছে সবচেয়ে বেশি শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, বসবাসের ক্ষেত্রে এবং চিকিৎসারও ক্ষেত্রে আমাদের কিন্তু এই সমস্যাটা চলে আসে। তো আমি এই ৪ টেই জিনিস ভাবে আমি সরকার থেকে আমি এই অধিকারটা চাইবো। আমাদের যদি নেতৃত্ব, প্রতিনিধি যদি করা হয় আমাদের সম্প্রদায় থেকে বা হরিজন দলিত সম্প্রদায় থেকে, তাহলে এই বৈষম্যহীন করতে আমাদের সক্ষম হব। আমরা বাংলাদেশ গড়ে তুলতে পারব। কারণ আমাদের প্রতি অনেকেই মানে অ্যা আমরা যেহেতু কোনো জায়গায় অংশগ্রহণ করতে পারি না। কোনো জায়গায় অফিসিয়ালির ক্ষেত্রে, সরকারির ক্ষেত্রে, হ্যাঁ? আমাদের নিচে মানে আস্তে আমরা আরো নিচে চলে যাচ্ছি। আমরা কিন্তু উঠতে পারছি না কেউ। আমি স্পেশালি আমি নারীদের পক্ষে আমি বলতে চাই, আমাদের যে আমি একজন নারী। আমার কিন্তু জাতীয় ভোট দেওয়ার অধিকার আছে। কিন্তু আমার মিরিঞ্জ জেলার মানে ভোটার অধিকার নেই। হ্যাঁ? এবং আমি আমার মতো নারী অনেক শত গুণের মধ্যেও থাকলে আমরা উচিত। আমরা ৪ ধরনের বৈষম্যের শিকার। একটি হলো অর্থনৈতিক, সামাজিক সামাজিক, হ্যাঁ, সাংস্কৃতিক ও নিজের সমাজে। হুম? নিজের সমাজদের কাছে আমরা বৈষম্যের শিকার। তো আসল কথা যে আমাদের যে বৈষম্যর শিকার আমি কিভাবে বলবো? অ্যা আমাদের এইদিকে কিন্তু নারীর আপনাকে ফার্স্ট এই বললাম আমাদের কিন্তু নারীর জনসংখ্যা অনেক বেশি। কিন্তু যে আমরা যখন সবাই বের হলাম তখন সবাই দেখতে পেল যে না নারীরা অনেক আর নারীদের শক্তি তো সবাই জানে যে আমাদের নারীদের শক্তি কত কিন্তু গণ অভ্যুত্থানেও কিন্তু আমাদের নারীদের অনেক অবদান ছিল। হুম? এবং এখনো আমাদের এ কোনো আন কোনো আন্দোলন এমন যায়নি যে খালি পুরুষরা করেছে। নারীরাও তাদের সাথে ছিল। কিন্তু বলতে গেলে যখন একটা আন্দোলন যখন সফল হয় তখন কিন্তু কেউ নারীকে চিনে না। নারীরা কোথাও জানি চলে যায়। আমরা জাতীয় পর্যায়ে ভোট দিতে পারি এবং অনেকেই মানে যারা ১৮ লক্ষ মধ্যে যারা অন্যান্য মানে হরিজন সম্প্রদায়েরা যারা বসবাস করে তাদের কিন্তু নারীদের ভোট দেওয়ার অধিকার আছে। কিন্তু আমাদের এলাকায় যখন ভোটাভুটি হয় ওটার মাঝে কিন্তু আমাদের নারীদের ভোটাভুটির অধিকার নেই এবং ভোটে দাঁড়ানোরও অধিকার নেই। আর আরেকটা জিনিস, এই যে এই নারীরা যে আপনারা যদি দেখেন আমাদের আন্দোলনের ইয়াতে যে সবচেয়ে বেশি অবদান কিন্তু আমাদের নারী এবং শিশুদের ছিল। কিন্তু আপনারা জানেন যে আমরা নারীরা হিন্দু এবং হিন্দু সম্প্রদায় হয়ে আমাদের কিন্তু ডিভোর্স নেই। হ্যাঁ? তো আমাদের এই মানে সমাজে অনেকেই নারীরা আছে যারা বৈষম্যে নিজের পরিবারের শিকার হয়। কিন্তু তারা মানে নিজে মুখ থেকে বলতে পারে না। হ্যাঁ? মানে একটা সংগঠনের মানুষদের কাছে যে, যে নিজের কথা বলার অধিকার সেটা আমাদের নেই। তাও নিয়ে আমি কাজ করতেছি কাজগুলো যে আমি এই অধিকারটা চাই। আমি আমার সংগঠনের মানুষদেরকে বলেছি। কিন্তু আমাদের কিছু ওই যে পুরানো যে পঞ্চায়েত কমিটির যে সর্দাররা ছিল না? তারা মানে আমাদেরকে নারীকে এগিয়ে নিতে চাচ্ছে না। এবং আমাদের এইদিকে দেখা যাচ্ছে যে পুরুষদেররা মানে যারা পড়ালেখা করে মানে তারা এগিয়ে যেতে পারতেছে না। তো ওরা ভাবে যে পুরুষরা এগিয়ে যেতে পারে না। যদি নারীরা আইসা পড়লে তো নারীও এগিয়ে যেতে পারবে না। এজন্য ওরা বলে যে, "পড়ালেখা করেছো এই হোক, পড়ালেখা করে নিচে বাচ্চাকে শিক্ষিত করো।" বাস এইটাই। হ্যাঁ? মানে এটাই আমাদের ধারণা দেওয়া হয়েছে। কিন্তু আমি এটা মানি না।
আমি যদি একটু সংসার চালাতে পারি, তাহলে আমি একটা সমাজ কেন চালাতে পারবো না? আমি একটা সু সমাজও চালানোর ইচ্ছে আমার। এবং সবার সাথেই মানে মিলেমিশে আমি বলি না খালি নারীদের হাতেই থাকলে হবে। আমি একটা এমন জায়গা তৈরি করতে চাই, যেখানে নারীরা নিজের কথা বলতে পারে। কোনো সমস্যা সমাধান করতে পারে কাউকে বলার জন্য। কারণ আমরা এখানে অনেক ধরনের মধ্যে মানে বলতে গেলে শিকার হচ্ছি যেমনে চিকিৎসার ক্ষেত্রে। আমরা কিন্তু অসচেতন অনেক আছে আমাদের নারীদের ভিতরে। এখন বলতে গেলে কিছু নারীরা আছে যারা মানে ডেভেলপ হয়ে মানে শিক শিক্ষা গ্রহণ করে মানে যারা ডেভেলপ হয়েছে তারা তো নিজে মানে নিজের ব্যবস্থা গড়ে তুলতে পারতেছে। কিন্তু যারা শিক্ষিত নয় তাদের জন্য অনেক কঠিন হচ্ছে। হ্যাঁ? এবং তারা এমনও হচ্ছে যে মৃত্যুর ঝুঁকিতে তারা আছে। যেমনি বলতে গেলে ন্যাপকিনের ব্যবহার তারা বুঝে না। হ্যাঁ? বা কিভাবে বসবাস করা যায়। আমাদের এইদিকে হরিজন বলতে আমাদের মানে যারা আমরা টিন সেটের ঘরে থাকি তাদের কিন্তু বাথরুমের অনেকই সমস্যা হয়। অনেকই সমস্যার সম্মুখীন হতে হয় বাচ্চাদের। এবং তারা কিভাবে ব্যবহার করবে, তারা কিভাবে পরিষ্কার থাকবে সেগুলোর মাধ্যমে হ্যাঁ? মানে আমি অ্যা স্বাস্থ্য ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে তাদেরকে এগিয়ে নিতে চাইতে চাই। এগিয়ে নিতে চাই আমি নারীদেরকে নিয়ে আমাদের এলাকা থেকে। ১ম বারেই যখন আমি কোন জায়গায় গেছি ঘুরতে, হুম? বা একটা পূজাতে তখন যদি আমাদের গোত্র পুছলে জিজ্ঞেস করলে যে, "আপনারা কোন গোত্রের?" কশ্যপ গোত্র। তখন যখন আমার পাশে কোনো মানে ধরেন না মানে বাঙালির মধ্যে মানে অনেক বড় গোত্রের থাকে তখন তারা মানে তাদের মুখমন্ডল থেকে মানে এমন ফেস তৈরি করে সে জায়গায় মানে নিজেকেই মানে একটু মানে খারাপ মনে হয় যে উনি এইভাবে কেন করলো? মনে হচ্ছে যে আমার শরীর থেকে দুর্গন্ধ পেয়েছে তিনি। তো সে জায়গায় আমাকে খারাপ লাগে অনেক সময় ভাইয়া। এবং আরেকটা কথা বলতে চাই, হ্যাঁ, আছে আমাদের দেশেও আছে কিছু ক্ষেত্রে যেমনি কি বিয়ে-শাদির মধ্যে যেমনি কি ধরেন না এখন তো বুকের মানে সবাই থেকে একের সাথে এক জড়িত আছি। তো অবশ্যই সবার সাথে মানে এমনও হয়ে যায় হাই হ্যালোর মতন। তো ধরেন কেউ যদি মানে পছন্দ করে যেমনি আমাদের জাতি থেকে উপর জাতি, হুম? তো সেদিকে একটা বৈষম্য রেডি হয়। তারা মানে জাতপাত নিয়ে মানে ওই জিনিসটা দাবিয়ে দেয়। সেটা আর ইয়া হয় না। হ্যাঁ? সেদিকেও আমরা দেখেছি যেমনি কি আমি একটা কথা বলি, আমাদের গোত যে আমরা গোত্রতে বাস করি, হ্যাঁ? বসবাস। আ আমি যে হরিজনের মেয়ে, হরিজন কলোনির যে সম্প্রদায়ের মেয়ে, আমাকে কিন্তু হরিজন সম্প্রদায়ের মধ্যেই বিয়ে করানো হয়েছে। হুম? তো মানে জাতি, বর্ণ নিয়ে এই ভেদাভেদ তো আছেই। এই যে জনগোষ্ঠীর মধ্যেই বলি, ৮ টা জনগোষ্ঠী নিয়ে একটা সংগঠন। সেখানে কিন্তু আমি যেমন বলে দিয়েছি ৮ রকমের কিন্তু আমাদের জনগোষ্ঠী আছে। যেমন আমি হলাম ডুমার, একটা আছে হেলা সম্প্রদায়। হেলার মধ্যে কিন্তু আমাদের সাথে বিয়ে-শাদী করা যাবে না এবং আমাদেরও সাথে হেলাদের মধ্যে মানে বিয়ে করা যাবে না। সেটাই সম্পর্ক আমি বললাম যে এটা পার্থক্য হলো যে মানে যে জাতি হুম? যে জনগোষ্ঠী যার মধ্যে আছে সেই জনগোষ্ঠীর সাথেই মানে তাদের পরস্পরের সাথে মিল হবে। আর ওদের সাথে মিল হবে না। কিন্তু এখন এই ২০১৮ থেকে আমি দেখে চলে আসছি যে এখন আমাদের মধ্যে এই যে জনগোষ্ঠী যে ৮ জন আছে, এখন পরস্পরের ভিতরে বিয়ে-শাদী হচ্ছে। সেটা একটু খানিকটা আমাদের বৈষম্য পার হয়েছে। আমরা এখন মানে একটু ভালো একটু ভাবটা তৈরি করতে পারছি। কারণ সেখানে জাতভেদ নিয়ে মানে এখন একটু কমে আসতেছে।
কিন্তু অত উপরে যায়নি যেমনি ধরেন না দলিত সম্প্রদায়ের মধ্যে বা আরো উপরে, এর উপরে যদি গেলে মানে এখন পর্যন্ত যায়নি তেমন। আর দেখি এরকম যদি ভবিষ্যতে হতে পারে কিন্তু সে জায়গা তো আমাদেরকে গড়ে তুলতে হবে ভাইয়া।